নমস্কার। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সহজ সরল ভাষায় বলতে গেলে টাকা পয়সা রোজগার হবে কিনা, অর্থাৎ অর্থ বা মানি। তো এই অর্থ একজন জাতক কীরকম লাভ করতে পারে বা কীরকম তার আয় হতে পারে বা তার অর্থ ভাগ্যটা কেমন, এটা আমাদের বিচার করতে গেলে আমরা বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে কি কি দেখতে পারি, কি কি আমাদের দেখা যেতে পারে। অনেকগুলো মেথড রয়েছে, অনেক সূত্র রয়েছে। আমি তার মধ্যে থেকে কয়েকটি সহজ সরল সূত্র বা বিষয়টিকে বোঝার জন্য আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। এবং এই সূত্রগুলো যখন আপনারা বাস্তবে বিভিন্ন জন্মছকে ইমপ্লিমেন্ট করবেন, তখন আপনাদের অভিজ্ঞতা আরও সেটা বৃদ্ধি পাবে। তাহলে একজন জাতকের, ধরে নিলাম এটি একজন জাতকের জন্মছক, সিংহ লগ্নের জাতক। আমি একটা শুভ গ্রহের অবস্থান করেছি, সেটি হচ্ছে বৃহস্পতি। এরকম এবার আমি একটু বুঝিয়ে দিই। লগ্নে লগ্নপতি থাকবে, আমি ধরে নিলাম সিংহ লগ্নের জাতকের একটি উদাহরণ। তাহলে সিংহ লগ্নের জাতকের লগ্নপতি অর্থাৎ রবি, সে যদি সিংহ লগ্নে থাকে, তাহলে দাঁড়াচ্ছে লগ্নপতি যদি লগ্নে থাকে এবং কোনো শুভ গ্রহ জন্মছক অনুযায়ী সেই শুভ গ্রহের সঙ্গে যদি লগ্নপতির সম্বন্ধ তৈরি হয়, তাহলে সেই জাতক জীবনে যথেষ্ট অর্থ রোজগার করতে পারে। এখানে লগ্নপতি রবি লগ্নে রয়েছে। লগ্ন থেকে 1, 2, 3, 4, 5 পঞ্চম হচ্ছে শুভ ক্ষেত্র। তার অধিপতি হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি হচ্ছে দেবগুরু, বা প্ল্যানেটকে যদি আমরা, 9টি গ্রহকে যদি আমরা দুটি ভাগে ভাগ করি, সেটা হচ্ছে একটা দানব গ্রহ এবং একটা হচ্ছে দেবগ্রহ। তো দেবগ্রহের মধ্যে আমাদের পরে হচ্ছে গিয়ে বৃহস্পতি। তাহলে পঞ্চমে বৃহস্পতি, সেটা নবমেও থাকতে পারে বা যে কোনো জায়গায় থাকতে পারে, তুস্থানগত না হলেই হলো। তার সঙ্গে যদি লগ্নপতির সম্বন্ধ তৈরি হয়, তাহলে আমি এখানে উদাহরণ হিসেবে দেখালাম বৃহস্পতির সঙ্গে রবির শুভ সম্বন্ধ হয়েছে, বৃহস্পতির নবমে রবি সিংহ লগ্নের, রবিযুক্ত বৃহস্পতি সূত্র অনুযায়ী লগ্নপতির সঙ্গে, লগ্নপতি যদি লগ্নে থাকে এবং তার সঙ্গে যদি কোনো শুভ বা দেবগ্রহের সম্পর্ক হয়, তাহলে সেই জাতক যথেষ্ট ধন সম্পদ রোজগার করতে পারে। আরেকটা কি, দেখা গেল লগ্ন সিংহ, এই লগ্নপতি যদি লগ্নে না থাকে দশম, তাহলে সিংহ লগ্নের দশম হচ্ছে দ্বাদশ, একাদশ, দশম। বৃষ রাশি হচ্ছে দশম ভাব। তাহলে বৃষতে যদি এক্সাম্পল এটা, তাহলে লগ্নপতি লগ্নে না থেকে যদি দশমভাবে অবস্থান করে, আমি সিংহ লগ্ন নিয়ে উদাহরণ দেখাবার চেষ্টা করেছি। এখানে সিংহ লগ্নের অধিপতি রবি, সে সিংহ লগ্নে না থেকে বৃষতে রয়েছে, তার মানে লগ্নপতি দশমে অবস্থান করছে। এবং এর সঙ্গে যদি কোনো শুভ গ্রহের যোগ থাকে, সেক্ষেত্রে শুভ গ্রহ বলতে রবির সঙ্গে শুক্র হতে পারে, রবির সঙ্গে বৃহস্পতি হতে পারে, রবির সঙ্গে বুধ হতে পারে,
এইরকম বোঝাচ্ছে। তার মানে লগ্নপতি লগ্নে না থেকে দশমে থাকলো, দশমে থেকে শুভ গ্রহর সঙ্গে সম্পর্ক যুক্ত হলো। এখানে অনেকের একটা প্রশ্ন থাকতে পারে, রবি এবং শুক্র পরস্পরের শত্রু বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে, কিন্তু রবি অনেক সময় রাজ বা সরকারকে নির্দেশ করে, শুক্র অর্থকে নির্দেশ করে। তাহলে রবি এবং শুক্র অনেক সময় এই দিক থেকে বিচার করলে, আমরা যদি নারী জ্যোতিষ মতেও দেখি, তাহলে সরকার থেকে অর্থ প্রাপ্তির একটা যোগ তৈরি হয় বা এইরকম। অনেকে আবার বলে যে রবি এবং শুক্রের সঙ্গে সম্বন্ধ ধননাশেরও কারণ হয়। বিভিন্ন মত রয়েছে, সব মতই আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম। এবং এই যে এটা আমরা যত বেশি জন্মছক বিচার করব এবং বাস্তবে তার ফল যখন আমরা চেষ্টা করব, তখন এটা আরো ভালোভাবে বোঝা যাবে। তাহলে বৈদিক জ্যোতিষশাস্ত্রে এখানে এই সূত্রটার সঙ্গে একটা কন্ট্রাডিক্টরি আমরা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে, আমি ভেঙেই বলছি, যেটা আপনাদের প্রশ্ন হতে পারে, যে সূত্রে বলা হচ্ছে লগ্নপতি লগ্নে না থেকে যদি দশমে অবস্থান করে এবং তার সঙ্গে যদি কোনো শুভ গ্রহের যোগ হয়, বা সেই দশমপতির সঙ্গেও লগ্নপতির যোগ হতে পারে, লগ্ন দশমের এটাও একটা ভালো যোগ, তাহলে সেই জাতক যথেষ্ট ধন সম্পত্তির অধিকারী হতে পারে। তাহলে এই যে আলোচনা, এটা গেল একটা সূত্র। এরপরে আমি আরও কয়েকটি সূত্র নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, সবগুলোই অর্থ রোজগার সংক্রান্ত বা অর্থ লাভের ক্ষেত্র বিচারের জন্য। এরপরে আমি আপনাদের সঙ্গে দ্বিতীয় আরেকটি সূত্র নিয়ে আলোচনা করব ধনভাব বিচারের জন্য। সেখানে বলা হচ্ছে, লগ্নপতি গ্রহ যদি বৃহস্পতি যুক্ত হয় এবং যদি ত্রিকোণে থাকে, মানে 1-5-9 যদি থাকে, তাহলে জাতক শ্রেষ্ঠ ধনী হতে পারে। দ্বিতীয়ত, লগ্নপতি গ্রহ বৃহস্পতি যুক্ত হয়ে যদি ধনস্থানে থাকে, তাহলেও শ্রেষ্ঠ ধনী হতে পারে। তাহলে দেখুন, এখানে আমি লগ্ন কর্কট লগ্ন, লগ্নের অধিপতি চন্দ্র কর্কটে রয়েছে, বৃহস্পতি তার সঙ্গে যুক্ত হয়েছে। তাহলে কর্কটে যদি চন্দ্র এবং বৃহস্পতি যুক্ত হয়, অর্থাৎ চন্দ্র এবং বৃহস্পতি মিলে গজকেশরী যোগ তৈরি হয়। গজকেশরী যোগ এমন একটা যোগ, শাস্ত্রে বলছে যে কোনো জাতকের যদি এই যোগ থাকে এবং সেই যোগ যদি পূর্ণ বলশালী হয়, তাহলে হচ্ছে মাতাল হাতিও, পাগলা হাতিও সেই জাতকের কথা শুনতে পারত। তাহলে এই যোগটির যখন এত গুণ, কর্কটে বৃহস্পতি তুঙ্গস্থ, কর্কটের অধিপতি চন্দ্র যদি লগ্নেই থাকে, সূত্র হচ্ছে লগ্নপতি এবং বৃহস্পতি যদি তাদের সম্পর্ক তৈরি হয়, তাহলে একই জায়গায় থাকতে পারে। এইরকম যোগ যাদের কর্কটে, যাদের চন্দ্র বৃহস্পতি, যে সমস্ত জাতকের কর্কট লগ্ন এবং তাদের বৃহস্পতি এবং চন্দ্র কর্কটেই রয়েছে, সেই সমস্ত জাতকের কখনো ধনের অভাব হবে না, এটা কিন্তু বলা যায়। বৃহস্পতি কর্কটে না থেকেও সে যদি মীন রাশিতে থাকতো, তাহলে কর্কট থেকে সপ্তম অষ্টম নবম, তাহলে নবম লগ্ন, তাহলে এক্ষেত্রে লগ্ন নবমপতির যোগ হতো এবং খুব ভালো একটা সম্পর্ক তৈরি হলো। এক্ষেত্রেও কিন্তু ধনলাভের যোগ তৈরি। এবার বলছেন, এই বৃহস্পতি এবং চন্দ্র যদি লগ্নের সঙ্গে, লগ্নপতির সঙ্গে যুক্ত হয়ে ধনভাবে থাকে,
তাহলে লগ্ন যদি কর্কট হয়, ধনভাব হচ্ছে সিংহ রাশি, তাহলে সিংহ রাশিতেও যদি বৃহস্পতিযুক্ত চন্দ্র হয় তাহলেও কিন্তু ধনযোগ তৈরি হলো। কিন্তু এখানে একটা শাস্ত্র অনুযায়ী একটা ব্যাখ্যা আমি একটু আলোচনা করি। সিংহ হচ্ছে অগ্নিকারক গ্রহ এবং এই সিংহ রাশি হচ্ছে অগ্নি স্থান। চন্দ্র হচ্ছে জলজ গ্রহ এবং অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, জলরাশি। তাহলে জলরাশির গ্রহ, জলভাবাপন্ন গ্রহ অগ্নি রাশিতে যদি থাকে তাহলে গজকেশরী যোগের পূর্ণতা বা ধনলাভের ক্ষেত্রে কর্কটের মতো অতখানি বলশালী নাও হতে পারে। সবসময় যে এটা খারাপ ফল দেবে তা কিন্তু নয়। কেন? আমরা যদি দেখি যে অগ্নিকারক গ্রহে, রবি অগ্নিকারক গ্রহ এবং সিংহ হচ্ছে অগ্নিকারক রাশি, সেখানে জল এবং অগ্নি পরস্পরের মধ্যে একটা, যদিও রবি হচ্ছে আত্মার কারক, চন্দ্র হচ্ছে মনের কারক, তাদের মধ্যে বিরোধ থাকার কথা নয়, কিন্তু স্বভাবগতভাবে জল এবং আগুনের মধ্যে কিন্তু একটা বিপরীত ধর্মী কাজ করে। মানে আগুন নেভাতে কিন্তু জল সাহায্য করে। তাই ধনভাবের ক্ষেত্রে ধনহানি হবে কি না সেটা কিন্তু জন্মছকে এই ধরনের সম্পর্ক আমরা যদি দেখি তাহলে কিন্তু আমাদের খুব গুরুত্ব দিয়ে কিন্তু সেটাকে বিচার করতে হবে। বাস্তবে কী ধরনের রেজাল্ট আসছে সেই জাতকের সঙ্গে আলোচনা করে, সেই জাতক যদি বলে যে ধনভাবে গজকেশরী যোগ তৈরি হওয়া সত্ত্বেও কর্কট রাশির অধিপতি যদি সিংহ রাশিতে থাকে এবং সিংহ রাশিতে যদি বৃহস্পতি থাকে তাহলে ধনভাবের ক্ষেত্রে, ধন রোজগারের ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে কিনা এটাও কিন্তু জাতকের সঙ্গে আলোচনা করে, বিশেষ করে এরকম একাধিক জন্মছক বিশ্লেষণ করতে হবে। এবং বিশ্লেষণের ফলে যদি দেখা যায় 10 জনের মধ্যে 10টি চার্ট বিচার করে তার মধ্যে 5টি জন্মছকেই সেই জাতকের ধনলাভের ক্ষেত্রে কোনো বাধা বা কোনো রকমের বিপত্তি তৈরি হচ্ছে বা ধনহানি ব্যাপার দেখা যাচ্ছে, তাহলে কিন্তু আমাদের সেটা প্রায় নোট করে রাখতে হবে এবং পরবর্তী জন্মছক বিচারের ক্ষেত্রে ফল বলার ক্ষেত্রে আমাদেরকে কিন্তু যথেষ্ট সতর্কতা বা সাবধানতা অবলম্বন করতে হবে। এখন আরেকটি সূত্র আমি আপনাদের সঙ্গে আলোচনা করি, সেটা হচ্ছে এখানে বলা হচ্ছে ধরুন মেষ লগ্ন, তাহলে চর, স্থির, দৈত্য, চর, স্থির, দৈত্য, এই 3টি যে ক্যারেক্টার আছে, রাশির যে শ্রেণীবিভাগ আছে সেই অনুযায়ী নবাংশ হবে, আপনারা কাউন্ট করবেন। তাই ধরুন মেষ লগ্ন, তাহলে মেষ লগ্নের নবাংশ আমরা দেখব। তার সঙ্গে সপ্তম মেষ লগ্ন, যদি মেষ লগ্ন তার সপ্তম ভাব হচ্ছে মেষ, যদি লগ্ন হয় তাহলে সপ্তম হচ্ছে তুলা, তাহলে তার অধিপতি শুক্র। তো বলছে লগ্নের নবাংশপতি এবং সপ্তমপতি এরা যদি দশমে অর্থাৎ মেষ লগ্নের সাপেক্ষে মকরে যদি তারা বলশালী হয়, অর্থাৎ তারা যদি এখানে পাওয়ারফুল হয় এবং বৃহস্পতির যদি সঙ্গে তাদের সম্পর্ক হয়, দেখা গেল বৃহস্পতি কর্কটে বসে আছে, সপ্তমে তাদের সঙ্গে দেখা হচ্ছে, তাহলে এই যদি কন্ডিশন থাকে তাহলে সেই জাতক কিন্তু যথেষ্ট ধন সম্পদের মালিক হতে পারে। এছাড়া আমরা ধরুন প্রাথমিক অবস্থায় যারা একদম এই শাস্ত্রটিকে একদম শুরুর দিকে শেখার চেষ্টা করছেন, তারা ধনভাবের জন্য খুব বেশি আপনারা
জটিলতায় যাওয়ার দরকার নেই, গবেষণায় যাওয়ার দরকার নেই। কয়েকটি জিনিস আপনি দেখুন, সেটা হচ্ছে লগ্নভাবকে দেখুন, লগ্নভাব বলিষ্ঠ অবস্থায় রয়েছে কিনা, লগ্নপতি বলিষ্ঠ এবং শুভ স্থানগত হয়ে আছে কিনা, এটা দেখতে হবে। পঞ্চম এবং নবমপতির সঙ্গে তাদের সম্বন্ধ, লগ্নের সম্পর্ক হচ্ছে কিনা, পঞ্চম এবং নবমপতি তুঙ্গস্থ, স্বক্ষেত্রস্থ বা শুভ গ্রহযুক্ত স্বস্থান বা শুভ ভাবগত যদি থাকে, তাহলে 1, 5 নয়, লগ্ন, পঞ্চম, নবম, 3টি ভাব ঠিক থাকতে হবে। 3টি ভাবের অধিপতিদের বলশালী হতে হবে এবং শুভাশুভ যুক্ত হতে হবে, গ্রহযুক্ত হতে হবে। মোটামুটি বেসিক এই কয়েকটি জিনিস যদি কোনো জাতকের ঠিক থাকে, তাহলে আমরা কিন্তু বলতেই পারবো, বেশি বিচারে না গিয়েই আমরা বলতে পারবো যে সেই জাতকের কিন্তু অর্থ ভাগ্য বা ভাগ্যটি ভালো। তাহলে এইভাবে কিন্তু আমাদের যে কোনো জন্মছক আমাদেরকে কিন্তু বিচার করবার দিকে এগিয়ে যেতে হবে। বৈদিক জ্যোতিষশাস্ত্র নিয়ে এগিয়ে যেতে গেলে আপনাকে কিন্তু নিরন্তর পড়াশুনোর মধ্যে দিয়ে যেতে হবে। পড়াশুনো ছাড়া, চর্চা ছাড়া এই শাস্ত্রকে খুব হালকা ভাষাভাবে আপনি যদি গ্রহণ করেন, তাহলে কিন্তু এই শাস্ত্র নিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন না। একটা দুটো বাজার চলতি বই কিনে সেখান থেকে কিছু দেখে আপনি কিন্তু এই শাস্ত্র নিয়ে এগোতে পারবেন না। তাই ভিডিওগুলো মন দিয়ে শুনুন এবং বিষয়টিকে বোঝার চেষ্টা করুন। একটা ভিডিও দেখুন, বারবার দেখুন, সেইটুকু ভালো করে বোঝার চেষ্টা করুন, দেখবেন আপনি অনেকটাই আপনি সহজ সরলভাবে নিয়ে নেন। বৈদিক জ্যোতিষশাস্ত্র বিচারের ক্ষেত্রে 9টি গ্রহের আচরণ, তাদের বৈশিষ্ট্য, আচরণ বলতে তারা কি কি করতে পারে, কি কি কাণ্ড তারা ঘটাতে পারে, ভালো এবং খারাপ। একটি গ্রহ, 9টি গ্রহ রয়েছে। 9টি গ্রহের মধ্যে প্রথমে আমরা দেখব শুভ এবং নৈসর্গিক শুভ, নৈসর্গিক অশুভ গ্রহ। এটা আমরা প্রথম দেখব। তারপরে কি দেখব, এই 9টি গ্রহের মধ্যে জন্মছকে কারা কারা শুভ, এবার দেখব জন্মছক অনুযায়ী কারা কারা শুভ, কারা কারা অশুভ। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের এগুলোকে আইডেন্টিফাই করা। এরপরে আমরা প্রথমে কি করে একটি গ্রহ দুর্বল না সবল সেটাকে আইডেন্টিফাই করতে হবে। কোন গ্রহগুলো জন্মছকে, যেগুলো আমরা কিছুক্ষণ আগে শুভ দেখলাম, সেই শুভ গ্রহগুলো কোনোভাবে কোনো বাধক, মারক, অশুভ গ্রহ দ্বারা, নেগেটিভ প্ল্যানেট দ্বারা ক্ষতিগ্রস্ত কিনা, বা শুভ গ্রহগুলো কতখানি শক্তিশালী না অশুভ গ্রহগুলো শক্তিশালী। একটি জন্মছকে কি কি যোগ তৈরি হচ্ছে, একটি গ্রহের সঙ্গে আরেকটি গ্রহের বন্ধনে বা সম্পর্কে যোগ তৈরি হয়। তা কি কি যোগ তৈরি হচ্ছে, সেই যোগগুলোর ভালো মন্দ আমরা বিচার করব। অর্থনৈতিক ভাব যদি আমরা বিচার করি, তাহলে দেখব সেখানে কোনো দারিদ্র যোগ তৈরি হচ্ছে কিনা। অনেক সময় দেখা যায় জন্মছকে দারিদ্র যোগ নেই, কিন্তু ট্রানজিটে প্রতিনিয়ত যখন গ্রহরা ভ্রমণ করে, তখন দেখা গেল ট্রানজিটে দারিদ্র যোগ তৈরি হয়েছে, এবং সেই দারিদ্র যোগ যখন তৈরি হয়েছে, সেই সময় যে গ্রহের জন্য এই যোগ তৈরি হয়েছে, দেখা গেল সেই গ্রহের দশা চলছে। সেই গ্রহের যে দশা চলছে, সেই গ্রহটি কোথায় অবস্থান করছে, ভালো জায়গায় না খারাপ জায়গাতে, এগুলোকে আমাদেরকে দেখতে হবে। এগুলো দেখলে পরেই আমরা একটা পরিষ্কার ধারণা আমাদের চোখের সামনে উঠবে।
যোগ, এই যোগের ব্যাপারে কিন্তু আমি সবসময় আপনাদের বলি, জন্মছক বিচার করতে গেলে গ্রহের এবং গ্রহের বৈশিষ্ট্য, কোন গ্রহের সঙ্গে কোন গ্রহ যোগ করে কি কাণ্ড ঘটাতে পারে, কি যোগ তৈরি হচ্ছে, সেটা শুভ না অশুভ, এই সামগ্রিক চিন্তা ভাবনা করতে হবে। এই জন্য দেখবেন অনেকে প্রশ্ন করে, দেখুন তো আমার ভাগ্যটি কেমন যাবে। ভাগ্য বলতে এর আগেও আমি বলেছি বিবিধ ভাগ্য হয়, পুত্র ভাগ্য, স্ত্রী ভাগ্য, ধনভাগ্য, অর্থ মানে দাম্পত্য জীবনের ভাগ্য, পারিবারিক ভাগ্য, সব কিছুর সঙ্গে ভাগ্য জড়িত। তাই অর্থভাগ্য বললে এক বিচার, কর্মভাগ্য বললে আর একরকম মেথড দিয়ে বিচার করতে হবে। তাই ভাগ্য বললে শুধু অনেকটা ব্যাপ্তি বোঝায়। তাই ভাগ্য বলে দেওয়া যতটা সহজ, ভাগ্য বিচার করা কিন্তু অনেকটাই টাফ। সেটা আমাদের কিন্তু অনেক কিছু পর্যবেক্ষণ করে ফল বলার দিকে যেতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। এর সঙ্গে দেখতে হবে আমাদের কোন গ্রহ কোন নক্ষত্রে অবস্থান করছে। নক্ষত্র কিন্তু দারুণ ভূমিকা পালন করে। যদি দেখা যায় নক্ষত্র নিজে নিজে কখনো কোনো ফল প্রদান করে না, নক্ষত্র গ্রহের মাধ্যমে তাদের ভালো মন্দ ফল দেয়। এবার দেখা গেল এমন একটি গ্রহ যেটি দেখা গেল ধনভাবের গ্রহ, সে কোন নক্ষত্রে অবস্থান করছে এটা আপনাকে দেখতে হবে। সেই নক্ষত্র জন্মছকের সেই গ্রহের সাপেক্ষে সেই নক্ষত্রের অধিপতি কতখানি তার জন্য ফেভারেবল। যদি ফেভারেবল হয় তাহলে সেই ভাব বা সেই ভাবের অধিপতিকে যথেষ্ট সাপোর্ট দেবে। যদি আনফেভারেবল হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু শুভ ফলের হানি ঘটাবে। তো এই জায়গাগুলো আমাদেরকে ভালোভাবে দেখতে হবে, দেখে আমাদেরকে ফল বলার দিকে যেতে হবে। তো এগুলো গেল আমাদের কীভাবে আমরা একটা জ্যোতিষ শেখার দিকে গেল তা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটা লাইক, শেয়ার, আর কোনো কথা যদি জানার থাকে অবশ্যই লাইক, কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখবেন। আমি আপনাদের মতামত সবটাই পড়ি এবং চেষ্টা করব উত্তর দেওয়ার। আজকে এখানেই রাখছি।